নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি শিশুর অনলাইন প্রেডিকশন করার জন্য আপনাদের দরবারে উপস্থিত। এই প্রেডিকশনটির সূচনাতেই দু একটি ইম্পর্টেন্ট কথা বলে নিতেই হবে। যদিও আমি জানি যে আমার ইউটিউব চ্যানেল যারা যারা দেখেন সবাই যে আমার টেলিভিশন দেখেন নট নেসেসারি, বা আমার টেলিভিশনের যে অনুষ্ঠান সেই টেলিভিশনের অনুষ্ঠান যারা যারা দেখেন সবাই যে আমার ইউটিউব চ্যানেল দেখে সেটাও নট নেসেসারি, কখনোই সেটা সবসময় সম্ভব হয় না জানি। কিন্তু যেহেতু প্রত্যেক দিন আমি টেলিভিশনের অনুষ্ঠান লাইভ করি না, কিন্তু যখন আমি এই অনলাইন প্রেডিকশন গুলো করছি তখন সশরীরেই এই প্রেডিকশন গুলো যেহেতু করছি, সুতরাং কিছু কিছু গাফিলতি, কিছু কিছু আপনাদের নেগেটিভ মনোভাব, এইগুলোকে তুলে ধরতে আমি সক্ষম হই। যদি টেলিভিশনের অনুষ্ঠান প্রতিদিন আমি লাইভ করতাম তাহলে হয়তো আমি এই যে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে আমি যে সম্পূর্ণ অশিক্ষিত বা অর্ধশিক্ষিত বা মানসিকভাবে অশিক্ষিত কিছু কিছু মানুষকে ফেস করি, তাদের অনেক কোয়ারিজ থাকে, সেটাকে সলভ করে দিতে পারতাম, কিন্তু সেটা পারি না। তার কারণ আমি প্রত্যেক দিন লাইভ অনুষ্ঠান কখনো টেলিভিশনে করি না। তাই আমার চেম্বারে একটি মেয়ে এসেছিল তার বাবার সাথে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ছোট্ট স্টোরিটা। সেই মেয়েটি সারাক্ষণ মোবাইল ধরে কুটুর 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 করছিল, সেটা বড় কথা নয়, কিন্তু মোবাইল ফোবিয়া তার মারাত্মক ছিল। যখন বাবার সাথে মেয়েটি আমার চেম্বারে প্রবেশ করলেন তার আগেও কিন্তু অনেক কীর্তন রয়েছে, সেই কীর্তনগুলো আমি এখানে নাইবা বললাম। মূল প্রসঙ্গটাতে আসি, কেননা এইগুলোকে এক্সটেন্ড করা আমি পছন্দ করি না। তো মেয়েটি যখন চেম্বারে আমার সামনে চেয়ারে এসে বসলো বাবার সাথে, তখনও মেয়েটা মোবাইলের মধ্যে কাকে যেন মানে কেমন ধরনের, যে আমি একটু বিজি, একটু পরে আমি তোমাকে জানাচ্ছি, এই ধরনের একটা নেচারের মতন করে তখনও টাইপ করে যাচ্ছে। টাইপ করার পর আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি যে আমার কাছে এসছো তোমার প্রেডিকশন করাবার জন্য, তোমার প্রেডিকশন করাবার জন্যই তো? তখন বললো হ্যাঁ। আমি বললাম তুমি যে আমার কাছে এসছো, তুমি কখনো আমাকে আমার অনুষ্ঠান দেখে এসছো? কখনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্পর্কে একটা ন্যূনতম নলেজ নিয়ে এসছো? সে তখন বলছে না না না, আমি এই সমস্ত অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান দেখি না। আমি লাস্ট 6 বছর ধরে, 6.5 বছর ধরে চিৎকার করে যাচ্ছি, হাতে যাদের স্টোন পরা আছে তারা কখনো কিন্তু আমার চেম্বারে আসবে না, ঢুকবে না। যারা যারা আমাকে আমার অনুষ্ঠান বা আমার কথা বা আমার অ্যাস্ট্রোলজি নিয়ে যে আমি যে ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করি, সেগুলো যারা যারা শোনোনি, মানে আমার অনুষ্ঠান না শুনলে এইগুলো তোমরা জানতে পারবে না, তারা কখনোই কিন্তু আমার চেম্বারে ঢুকবে না। এমন অনেক ক্ষেত্রে হয় যে মা অনুষ্ঠান দেখে মায়ের মনে হয়েছে ছেলের প্রেডিকশন করাবো, মা এসে ছেলের প্রেডিকশন করিয়ে যাক, কোনো অসুবিধার তো কিছু নেই, মায়ের হাতে স্টোন পরা না থাকলেই হলো। আর মা আমার অনুষ্ঠান যখন দেখেছে, বা বাবা যখন অনুষ্ঠান দেখেছে, বা আত্মীয় কেউ যখন অনুষ্ঠান দেখেছে, কিন্তু মায়ের আমার অনুষ্ঠানটা ভালো লাগলো, মা যে সন্তানটিকে নিয়ে আসছে বা যে আত্মীয়টিকে নিয়ে আসছেন সে আমার সম্পর্কে অজ্ঞ, সে যখন এসে বসছে, যখন আমি বলছি এই হচ্ছে তোমার স্পট ইমপ্লিমেন্টেশন ছক, তার কারণ আমি কিন্তু চেম্বারের মধ্যে একদম ডিটেলিং করে দিই। আমি যখন কারোর প্রেডিকশন করি তখন কিন্তু তাকে বুঝিয়ে দিই, দেখো এই 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 ওই 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 সমস্ত কিছু। এবার যদি সে আমাকে স্টাডি না করে থাকে বা যদি অ্যাস্ট্রোলজির আমার অনুষ্ঠান না দেখে থাকে, তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন ছক হাঁ করে থাকে।
তাহলে কেতু স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ, রবি ফ্লাকচুয়েশন করে থাকে। যেহেতু আমি বুঝিয়ে দিই, আমি অন্যান্য অ্যাস্ট্রোলজারদের মতন কেবলমাত্র লিখে দিলাম তোমার এই দোষ, তা নয়। কেন দোষ, কিসের জন্য দোষ, কি করলে এই দোষটাকে অফ করা যাবে, এভরিথিং আমি বুঝিয়ে দিই। এটা যারা যারা আমার চেম্বারে আসেন তারা তারা নিশ্চয়ই সহমত হবেন। এখন আমার সম্পর্কে অজ্ঞ, আমার অনুষ্ঠান দেখনি, মোবাইলে সারাক্ষণ কুটুর কুটুর করে যাচ্ছি, কিন্তু মা যখন বাবাকে পাঠিয়েছে এবং বাবার সাথে যখন তোমাকে পাঠিয়েছে, তোমার কি উচিত ছিল না যে অন্তত যার কাছে যাচ্ছি সে কি বলে, কি করে, কি ধরনের অ্যাস্ট্রোলজার, 2, 3, 4, 5, 6, অন্তত মিনিমাম 2, ম্যাক্সিমাম 4-5টা অনুষ্ঠান দেখলেই হয়ে যেত। কেননা প্রত্যেকদিন টেলিভিশনে আমার 7টা করে অনুষ্ঠান চলে, ইউটিউবে অসংখ্য অনুষ্ঠান রয়েছে। কয়েকটা অনুষ্ঠান দেখলাম, দেখার পর না আমার ভালো লাগছে না, এনার কাছে যেতাম না। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি দেখলাম, ঠিক আছে, এবার যাই, সামনাসামনি দেখি, হতে পারত। এই যে আমার যে নিয়মাবলী না মেনে আমার চেম্বারে আসো, আমি কি করি, তোমাদেরকে পরিষ্কার বলি, চেম্বার থেকে চলে যাও, চেম্বার থেকে বেরিয়ে যাও। এটা যারা কেউ স্টোন পরে আসে তাদেরকেও বলি। আবার যখন কোনো ছেলে মেয়ে যেই আসুক না, আমি তো কোনোদিন অনুষ্ঠান দেখিনি, আমি চেম্বার থেকে চলে যেতে বলি। প্রবলেম হচ্ছে যে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার পরিষ্কার দেওয়া রয়েছে 9903136903। আমার যে প্রেসক্রিপশন আছে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার পরিষ্কার দেওয়া রয়েছে। আমি ফোন অ্যাটেন্ড করি না, আমার এই নাম্বারে ফোন করলে ফোন বাজেও না, ফোনটা কেটে যায়, এটা সেরকম ভাবেই করা রয়েছে। হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলতে হয়। এখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে হঠাৎ করে বুকিং নাম্বারে ফোন করে যে আমার মেয়ের সাথে এরকম ব্যবহার করলেন, উনি মেয়েকে চেম্বার থেকে একদম তাড়িয়ে দিয়েছেন, আমার মেয়ে আমাদের কি বৃহস্পতিবার দিন জন্মেছে, লক্ষ্মীবারে জন্ম, সেই মেয়েকে এরকম চেম্বার থেকে তাড়িয়ে দিয়েছে, এই কথাগুলো বলা অপ্রাসঙ্গিক। প্রথমত হচ্ছে বুকিং নাম্বারে এই সমস্ত কথা বলে কোনো লাভই নেই। আর দ্বিতীয়ত আমি 6.5 বছর ধরেই কিন্তু এই নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছি যে যারা যারা আমার অনুষ্ঠান দেখবে না তারা তারা আমার চেম্বারে আসবে না, যারা যারা হাতে স্টোন পরে আসো তারা তারা কখনো আমার চেম্বারে আসবে না। তার সাথে এইগুলোও বলেছি যে যারা যারা অসুস্থ, রোগ নিয়ে কখনো আমার চেম্বারে আসবে না, সাদা পোশাকের ভগবানের কাছে যাবে। আমি যে যে নিয়ম নির্ধারণ বা নীতি নির্ধারণ করে দিয়েছি সেইগুলোকে মানছি না, অথচ চেম্বারে আসার পর স্বাভাবিকভাবেই আমি তখন তাকে যখন বাইরে চলে যেতে বলছি তখন তার গায়ে লেগে যাচ্ছে, ফোন করে তখন মাকে, আমাকে এরকম অপমান করলো, আমার চেম্বার থেকে বাইরে বের করলো। এটা তো আমার নিয়মের মধ্যে পড়ে। তুমি কে হরিপদ দাস যে তোমাকে আমি অসম্মান করব, শ্রদ্ধা করব, অশ্রদ্ধা করব, তোমার সাথে আর্গুমেন্টে জড়াবো? তুমি কে হরিপদ দাস? তুমি যে ছেলেই হোক, যে মেয়েই হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, যাই হোক, আমার নিয়মের মধ্যে পড়ে যে হাতে স্টোন পরে আমার চেম্বারে ঢোকা যাবে না, বাইরে বেরিয়ে চলে যাও। আমি তোমার প্রেডিকশন করব না, বা তোমার সাথে কেউ এলে তিনি যদি আমার অনুষ্ঠান দেখেন এবং হাতে স্টোন না পরে থাকেন তাহলে তোমার প্রেডিকশনটা সে বসে করুক, করাক, আমি লিখে দিচ্ছি, বলে দিচ্ছি, হ্যাঁ আলোচনা করছি, সবকিছু করছি। কিন্তু যারা যারা আমার চেম্বারে ঢুকবে কখনো হাতে স্টোন পরে থাকবে না। আর আপনাকে কোনোদিন দেখিনি, আজকে প্রথম মা নিয়ে এলো তাই চলে এলাম, বাবা নিয়ে চলে এলো তাই চলে এলাম, আত্মীয় নিয়ে চলে এলো তাই চলে এলাম, এটা কখনো কোনো মতেই কিন্তু এটা আইন বিরুদ্ধ, নিয়ম বিরুদ্ধ আমার ক্ষেত্রে। তাহলে এখানে কোন রকমের অসম্মান, সম্মান, অশ্রদ্ধা, শ্রদ্ধা এইগুলো ম্যাটারই করে না। যে নিয়ম সেই নিয়ম, পরিষ্কার ব্যাপার। এটা তো একদম ক্লিন কাট কথা। এখানে সম্মান অসম্মানের জায়গা কি করে আসছে আমি বুঝে উঠতে পারছি না। এখানে আমাকে এরকম ধরনের মানে অসম্মানিত করলেন, চেম্বার থেকে বাইরে বের করে দিলেন। চেম্বার থেকে তো বাইরে বের করে দিইনি। যে যে আমার অনুষ্ঠান দেখে না সে আমার চেম্বারে আসবে না। চেম্বারে এসে যখনই সে বলে আমার অনুষ্ঠান, আমি আপনার অনুষ্ঠান আমি দেখিনি, আমি তখন তাকে বলি চেম্বার থেকে বাইরে চলে যাও, আমি তোমার প্রেডিকশন করব না। সে যদি একক আসে, আর সে যদি মায়ের সাথে, বাবার সাথে, আত্মীয়দের সাথে আসে এবং তারা যদি আমার অনুষ্ঠান দেখে থাকেন তাহলে বলি তো আপনারা বসুন, আপনাদেরকে আমি আপনার
যাকে নিয়ে এসেছিলেন তার প্রেডিকশনটি করে দিচ্ছি, আলোচনাও করে দিচ্ছি, বুঝিয়েও দিচ্ছি, কিন্তু সে থাকবে না। এটা তো একদম নমিনাল কথা। এখানে এত আর্গুমেন্টের জায়গা আসছে কি করে, বা 50 বার ফোন করে আমার অফিস নাম্বারে যে চেম্বার থেকে আমার মেয়েকে বের করে দিল, আমার ছেলেকে বের করে দিল, এই প্রসঙ্গটাই আসে না। মেয়ে যদি আমার অনুষ্ঠান দেখতো তাহলে মেয়ে অবশ্যই তাকে আমি আমার সামনে বসেই প্রেডিকশন করতাম। মেয়েটা তো আমার অনুষ্ঠান দেখে না। যেমন তারপরেই একজন এসেছিল, হাতে স্টোন পরা ছিল, যখন বলা হয়েছে স্টোন পরে কিন্তু ঢুকতে দেওয়া হবে না, সে স্টোনটা খুলে ঢুকলো, ঢুকে সমস্ত প্রেডিকশন করে আবার শুনলাম বাইরে বেরিয়ে আবার স্টোনটা পরে বাড়ি চলে গেল। সো হোয়াট, বাস আমার ভেতরে ঢুকলে স্টোন পরে ঢোকা যাবে না, সে স্টোন খুলেছিল, আমি তার প্রেডিকশন করলাম এবং সে আমার কয়েকটি অনুষ্ঠান দেখেওছে। বাস এবার সে মনে করছে স্টোনটাকে আমি মানছি, সে প্রেডিকশন হয়ে যাবার পর আবার স্টোনটা পরে নিল। সে বলছে আমি 13,000 টাকা ইনকাম করি, সেখানে আমি ধার দেনা করে সোনা দিয়ে বাঁধিয়েছি এই স্টোনটা, সুতরাং এই স্টোনটা আমি খুলে এখন কখনোই ফেলে দিতে পারবো না বা স্টোনটাকে রেখে দিতে পারবো না। এটা তো আমি এত কষ্ট করে ধার দেনা করে আমি এই রেমেডিটা নিয়েছি, তার মতো তার কাছে থাক, এখানে তো আমার কোনো ব্যাপার নয়। কিন্তু যখন আমার কাছে এসছে স্টোনটা খুলে রেখে দিয়ে চলে এসছে, বাস আমি তার প্রেডিকশন করিয়েছি। তাহলে এইখানে এত কথা আসবে কেন? এখানে এত মনান্তর মতান্তর, মানসিক ভাবে আমাকে অসম্মান করলো, অসম্মান করার জায়গাই নয়। আমার ঘরে ঢুকতে গেলে, আমার চেম্বারে ঢুকতে গেলে, আমার মন্দিরে ঢুকতে গেলে, আমার হসপিটালে ঢুকতে গেলে, আমার নার্সিং হোমে ঢুকতে গেলে যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা ফলো করতে হবে, তা না হলে প্রবেশ নিষেধ, পরিষ্কার। তাহলে সেক্ষেত্রে আমি আমার মতন করে চলে গেলাম, এবার আমাকে কেন প্রবেশ করতে দেয়া হলো না? সেটা চরম অশিক্ষিতের বহিঃপ্রকাশ। সুতরাং এখানে কোন রকমের মানে মানে মানমঞ্জন করারও কিছু নেই, রাগেরও কিছু নেই, উগ্রতারও কিছু নেই, আমাকে অসম্মান করেছে তাতেও কিছু নেই। যেটা নিয়ম সেটা নিয়ম, পরিষ্কার ব্যাপার। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আপনাদের আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি বা এমন কোন স্থানে আছি যেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, তাহলে 48 আওয়ার্স এর মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যদি মনে হয় প্রেডিকশনটি মূল্যবান তাহলে সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। যদি মনে হয় প্রেডিকশনটি মূল্যবান সেটাকে সুরক্ষিত বা সংরক্ষিত করার দায়িত্ব পরিপূর্ণভাবে আপনার। আমি শুধু লিঙ্কটা পাঠিয়ে দেব, তারপর আপনি কি করবেন না করবেন আপনার উপর নির্ভর করছে। আজকে একদম শিশুর প্রেডিকশন করছি, হ্যাঁ, একদম শিশু, 10 বছরের কম বয়স, তাই জন্য তার কখনোই স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট হবে না। আমি যেটা লক্ষ্য করতে পারছি এই জাতকের জন্মছক দ্বারাই আমাকে প্রেডিকশন করতে হবে। একটি শিশু, তার কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশি, 1 নাম্বার ঘরে চন্দ্র, 2 নাম্বার ঘরে কোন গ্রহ নেই, 3 নাম্বার ঘরে রাহু, 4 নাম্বার ঘরে কোন গ্রহ নেই, 5 নাম্বার ঘরে ইউরেনাস এবং নেপচুন, 6 নাম্বার ঘরে রবি, 7 নাম্বার ঘরে বুধ এবং মঙ্গল, 8 নাম্বার ঘরে প্লুটো, 9 নাম্বার ঘরে কেতু, 10 নাম্বার ঘরে শনি শুক্র, 11 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, আর 12 নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি। প্রথমেই আমি এই ছকের মধ্যে যেই জায়গাটা অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করতে পারছি, এর বয়স এত কম, হ্যাঁ, কিন্তু এই যে এর পরিবারের মধ্যে পিতা এবং মাতা, বাবা মা, আমি যদি খুব ভালো মতন এর রবিকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন করি তাহলে শুক্র শনি এবং 4 নাম্বার ঘরে নেগেটিভ হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা রবি কিন্তু 6 নাম্বার ঘরে, যেই ঘরটিতে বসে আছে সেটা কর্কটের ঘর, চন্দ্রের ঘর। সুতরাং বাবা এবং মায়ের মধ্যে বনিবনা হচ্ছে না। বাবা এবং মায়ের মধ্যে মানে এই বাচ্চাটির, শিশুটির বাবা এবং মায়ের মধ্যে, হ্যাঁ, একটা
অসন্তোষ, পারিবারিক নেগেটিভ সিচুয়েশন, অমর্যাদা, এইগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই বাচ্চাটি যে বেড়ে উঠছে, সে কিন্তু সুস্থ পিতা এবং সুস্থ মাতার আন্ডারে কিন্তু মানুষ হচ্ছে না। তার বাবা এবং তার মায়ের মধ্যে সম্পর্কের যে বাঁধনটা, শ্রদ্ধার জায়গা, বিশ্বাসের জায়গা, অত্যন্ত নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, এবং ভবিষ্যতে সেপারেশনের জায়গা বা ডিভোর্সের জায়গাও কিন্তু চলে যাবার জায়গা এই বাচ্চাটার ছক দ্বারা কিন্তু সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার বাবার সাথে মায়ের গন্ডগোল, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, ডিস্টারবেন্স। একটা শিশু সে দুষ্টুমি করবেই, আমি একটু গল্পের ছলে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। একটি শিশু সে দুষ্টুমি করবেই, সে কখনো কোনো মতে এরকম বোদ্ধাদের মতন চুপচাপ করে বসে থাকতে পারবে না। তাকে যদি লেখা পড়া করতে বলা হয়, টিভি দেখাতে হয়, মোবাইল দেয়া হয়, হোয়াটএভার যাই করুক, সে কখনো চুপচাপ বসে বসে কিন্তু সেই ফাংশন গুলো কখনো কিন্তু সে করবে না। তার মধ্যে ছটপটানি থাকবে, হ্যাঁ, তার মধ্যে সে শিশু লাফাবে, ঝাঁপাবে, ভাঙবে, সবকিছু করবে। এইবার যেহেতু তার পিতা এবং মাতার মন কষাকষি বা তাদের মানসিক ভাবে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে, পরিবারের বাতাবরণ যেহেতু ঠিক নেই, যখনই শিশুটি তার শৈশব সুলভ, শিশু সুলভ আচরণ যখনই সে করছে, তাকে শাসনের নামে মারধর দেয়া হচ্ছে। তাকে শাসনের নামে যতটা মানে ফিজিক্যালি শাসন করা উচিত, আমার ছোটবেলায় আমিও মায়ের কাছে উদম মার খেয়েছি, সবাই খায়, আমার মতন সবাই খায়। এখন কতটুকু কি খায় জানি না, কিন্তু আমার বয়সী বা আমার চাইতে অনেক বেশি বয়সের মানুষেরা, তাদেরকে যদি শৈশব নিয়ে বলতে বলা হয়, তাহলে তারা বলবে যে শৈশবে উদম মার খেয়ে খেয়েই তারা বড় হয়েছে। কিন্তু শাসন করা আর অহেতুক টর্চার করার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। দেখা গেল আমি খেতে বসেছি, খাচ্ছি না কোনো কারণে, এটা শিশুদের মধ্যে একটা ব্যাপার থাকে, খাচ্ছিস না কেন বলে চুলমুড়ি ঝাঁকিয়ে দিলাম, মানে বরের প্রতি যা রাগ, সেই রাগটা বরের কাছে ঝাড়তে পারছি না, বা পারিবারিক অশান্তিতে যে ক্রোধটা জন্মাচ্ছে পিতা এবং মাতার, সেই ক্রোধের বহিঃপ্রকাশটা আমরা সন্তানের মধ্যে দিয়ে করছি। এটা অত্যন্ত ক্ষতিকর, এটা অত্যন্ত ক্ষতিকর বলে আমি মনে করি। এই শিশুটির ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, সে পড়াশোনার খাতায় কার্টুন আঁকে, বা পড়াশোনার যে খাতাটায় অঙ্ক করার কথা, বা যেই খাতাটায় ক খ গ ঘ লেখার কথা, যে খাতাটায় সে পড়াশোনার কোনো কিছু লিখবে, মুখস্থ করে লিখবে বা প্র্যাকটিস করবে, সেখানে সে কার্টুন আঁকে বা হিজিবিজি হিজিবিজি আঁকে। এই জায়গাটা কিন্তু এর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এটা তো ন্যাচারাল জিনিস, এটা অত্যন্ত একটা ন্যাচারাল জিনিস। আমি যখন শিশু ছিলাম, তখন পুজো আসছে, শরতের মেঘ দেখে, বা এমনি যখন শীতকালে তুলোর মতন মেঘ চলে যেত, আমার কখনো কখনো মনে হতো কেউ যেন নৌকোতে দাঁড় বাইছে, কখনো কখনো মনে হতো স্বামী বিবেকানন্দের মুখ, কখনো কখনো মনে হতো আরে রবীন্দ্রনাথের মতন লাগছে, কখনো কখনো মনে হতো যেন আমার মায়ের মতন লাগছে, বাবার মতন লাগছে। এটা খুব ন্যাচারাল জিনিস একটা শিশুর ক্ষেত্রে। তার মনের মধ্যে একটা ইনফ্যাচুয়েশন, ক্রিয়েটিভ ভাবনা, বা একটা সম্পূর্ণভাবে বলা যেতে পারে সৃষ্টিশীলতা কাজ করে, এবং অদ্ভুত ভাবে তার মন কিন্তু তখন নানান অঙ্গে খেলতে থাকে। এটা খুব ন্যাচারাল জিনিস শিশুদের ক্ষেত্রে। শৈশবে এই যে তাদের যে একটা ইলিউশন ভাবনা, যেটা তারা পড়ছে, যেটা তারা দেখছে, যেটা তারা অনুভব করছে, সেটা কিন্তু তারা তাদের আবেগ দিয়ে ক্রিয়েট করে। একটা যখনই মেঘ যাচ্ছে, সেই মেঘটাকে দেখা গেল তার আগে তার বাবা তাকে খুব ভালোবেসেছে, বা বাবা হয়তো কর্মসূত্রে 7 দিনের জন্য বাইরে চলে গেছে, আমার ক্ষেত্রে হয়েছে, মনে হচ্ছে আরে বাবা যেন রেলগাড়ি করে চলে যাচ্ছে, বা ওই তো বাবা যেন চলে যাচ্ছে। এই সিচুয়েশন গুলো ক্রিয়েট হওয়াটা খুব স্বাভাবিক। আমি আমার সন্তান
জন্মই দেব না, আমি বাবা বা মা হবই না যতক্ষণ পর্যন্ত না বাবা বা মা হওয়ার উপযুক্ত আমি হচ্ছি। আমি যখন বাবা বা মা হচ্ছি তখন সন্তানকে লালন পালন করার জন্য যে ধৈর্য, সংযম এবং সন্তানের ফিলিংস বোঝার ক্ষমতা যতক্ষণ না আমার হচ্ছে ততক্ষণ আমি কোনো মতেই কিন্তু পিতা বা মাতা হব না। যখন ইনমেচিওর ব্রেন, হঠাৎ করে আমি বিয়ে করলাম, আমার ইচ্ছে মতন বিয়ে করে নিলাম, সন্তান হয়ে গেল, এবার সন্তানকে যখন আমি লালন পালন করার জন্য প্রস্তুত নই মেন্টালি, ফিজিক্যালি, তখন কিন্তু আমি এই যে ফিলিংস গুলো কখনো কিন্তু বুঝতে পারবো না। একটা শিশু সে যেখানেই যে মাধ্যমেই কার্টুন যখন দেখছে, সেই কার্টুনের সাথে সে একাত্ম হয়ে যাচ্ছে। আমি যেমন এখনো নমিতা বলে যে কার্টুনটা হয়, কার্টুন আমি ইয়েটা ঠিক মনে করতে পারছি না, ওই নমিতা, হ্যাঁ, ডোরেমন, আমি ডোরেমন এখনো চুপচাপ বসে বসে, আমি খবর দেখি না, ডোরেমন দেখি। বিলিভ মি, আমি কোনো রকমের কোনো ভারী জিনিস দেখি না, যখন টিভি খুলি ডোরেমন দেখি, আমার খুব ভালো লাগে নমিতা, ডোরেমন। এবং স্টিল নাও এখনো আমি মাঝে মাঝে কল্পনা করি যে আমার যখন কোনো প্রবলেম আসছে বা মন খারাপ হচ্ছে বা খুব আনন্দিত হচ্ছি বা অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে আমার জীবনে, ডোরেমনের মতন কেউ এসে সেখান থেকে বের করে নিয়ে গেল। স্টিল নাও এই বুড়ো বয়সে এখনো আমার মনে হয় তাহলে সে একটা শিশু, যে সে তখন ছোটা ভীমকে বা নানান কিছু আছে, আর নামগুলো ভুলে গেলাম, এই কার্টুনগুলো যখন সে দেখছে এবং সেই চরিত্রগুলোকে যখন সে ভালোবাসছে, চরিত্রগুলোকে যখন সে নিজের মতন বলে মনে করছে, নিজের মনে করছে, তখন সেইগুলোকে সে যখন ইমপ্লিমেন্ট করছে তার খাতার মধ্যে, সেটাই কিন্তু তার পড়াশোনা হয়ে ওঠে। এইটুকু বোধ বুদ্ধি থাকাটা ভীষণ প্রয়োজন। আর এই যে সে খাতার মধ্যে যে হিবিজিবি কাটে না, তার মাই আমাকে বলেছে খাতার মধ্যে, সারা খাতার মধ্যে এরকম এরকম কাটে, খুব ভালো মতন অবজার্ভ করো, তুমি যদি মা হও অবজার্ভ করো, সেখানে সে কিছু বলতে চায়। সেই লেখাগুলোর মধ্যে বা সেই কাটাকাটির মধ্যে কিছু একটা সত্তা তো কাজ করছে, কিছু একটা ফিলিংস তো সে সেটাকে ডেলিভার করছে। হ্যাঁ, এটা ডেফিনিট ভাবে এমনি এমনি কোনো শিশু হিজিবিজি কাটে না, সে কোনো একটা কিছু করছে যেটা তুমি তার ভাষাটা বুঝতে পারছো না। মা হয়ে সেই ভাষাটা বোঝা তোমার খুব প্রয়োজন ছিল, কিন্তু তুমি বুঝতে পারছো না। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, একদম মানুষের সাথে মিশতে চায় না, আমি যেটা লক্ষ্য করতে পারছি 6369 কানেকশনের মধ্যে। এবং এই যে শিক্ষক শিক্ষিকারা ক্লাসরুম, এখানে সে ভীষণ শাই হয়ে থাকে, ওদের থেকে স্বতন্ত্র হওয়ার চেষ্টা করে, ওদের থেকে পৃথক হওয়ার চেষ্টা করে, হ্যাঁ, এবং একদম মিশুকে নয়, কারোর সাথে মিশতে পারে না, দু একদিন মিশলো আবার অফ হয়ে গেল। তার কারণ সে এখন একদলা মাটি হয়ে রয়েছে, নরম মাটি। সে যখন চোখের সামনে দেখছে বাবা মাকে রেগে রেগে কথা বলছে, কটু কথার অর্থ সে বোঝে না, মা যখন দেখা যাচ্ছে আঙ্গুল তুলে তুলে কথা বলছে, পরিবারে যখন দেখা যাচ্ছে হাসি নেই, আনন্দ নেই, এরকম একটা সিচুয়েশন একটা শিশু একটা মানে অ্যাডাল্ট মানুষের চাইতে বেশি অ্যাডাপ্ট করতে পারে, এটা সায়েন্স বলছে, আমি বলছি না। তাহলে সেই সিচুয়েশনটাকে সে যখন অ্যাডাপ্ট করছে, তার মানে পাশের মানুষগুলো কেউ হাসছে না, কেউ একে অপরকে ভালোবাসছে না, কারোর মধ্যে কিন্তু শ্রদ্ধা ভক্তি প্রীতি মনোভাব নেই। এটাকে সে অ্যাডাপ্ট করে করে এমন হয়ে গেছে, এখন সে যেই স্থানে যাচ্ছে সেই স্থানটাকেই কিন্তু সে মনে করছে আমার বাসভূমি, মনে করছে আমার পিতা মাতার মতন আমার শিক্ষক শিক্ষিকারাও বোধহয় একে অপরের সাথে ঝগড়া করবে, অল্প কিছু দোষ করলে তারাও বোধহয় আমাকে অনেকটা বেশি মারবে, বা কারোর সাথে কথা বলতে গেলে এও বোধহয় আমাকে, বাবাকে যখন আমি বাবা বলে ডাকতে চাই বাবা আমাকে আঘাত দেয়, মা বলে ডাকতে চাই এখন নেশা করিস না। তাহলে আমি একটা বন্ধুর সাথে যদি মিশতে চাই বা একটা শিক্ষক শিক্ষিকার সাথে যদি আমি মিশতে চাই, তারাও আমাকে আঘাত দেবে। এইটাকে সে বিশ্বাস করতে শুরু করেছে এবং এটা একটা ভয়ঙ্কর প্রবণতা,
যেটা তাকে আস্তে আস্তে মানসিকভাবে ডিপ্রেশনের জায়গায় নিয়ে চলে যাবে খুব অল্প বয়সের মধ্যে। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন? টিভি দেখতে ভীষণ পছন্দ করে। হ্যাঁ, আমি যেটা লক্ষ্য করতে পারছি, টিভি দেখতেও পছন্দ করে, মোবাইল দেখতেও পছন্দ করে। তার কারণ এন্টারটেনমেন্ট, ভালো লাগার জায়গাটা, ভালোবাসার জায়গাটা, লিঙ্ক আপ করার জায়গাটা আর কিছু নেই। সে মায়ের সাথে কখনো কিন্তু হাসছে, খেলছে, ছোটাছুটি করছে, মা যাচ্ছে তাকেও নিয়ে যাচ্ছে ঘুরতে, বা বাবার সাথে, সেই সিচুয়েশনটা লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে তার কাছের মানুষ বলে কেউ নেই, তার এন্টারটেনমেন্ট বলে কেউ নেই, কোনো কিছুকে তার ভালো লাগার জায়গা সে খুঁজে পাচ্ছে না কোনো বিষয়বস্তুর মধ্যে। তখনই কিন্তু সে টেলিভিশনের ভেতরের ওই কার্টুনের যে চরিত্রগুলোকে ভালোবাসছে, কানেক্ট করতে পারছে। মোবাইলের মধ্যেও কিন্তু বাচ্চা সে ওই কার্টুনই হয়তো চালায়, তাহলে কার্টুনের চরিত্রগুলোকে সে ভালোবাসছে। যদি পিতা মাতা আত্মীয় স্বজন সবাই যদি তোমরা তাকে ভালোবাসতে, হ্যাঁ, তাকে যদি সঠিক মতন মানুষ করতে, তার ফিলিংস গুলো যদি বুঝতে, তাহলে সে কখনো টেলিভিশনের ভেতরে ওই কার্টুনের চরিত্রের মধ্যে তার ভালোবাসার চরিত্রগুলোকে খুঁজে পেত না, মাঝে খুঁজতই না। তুমি সবচেয়ে কাকে ভালোবাসো? মাকে। তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? বাবাকে। তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? ঠাম্মাকে। তাহলে সে বলতো, তাহলে সে কখনো ডোরেমন বলতো না, কখনোই কিন্তু সে ডোরেমন বলতো না। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আজকে আমার যদি কোনো অভিভাবক থাকতো, হয়তো তার অনেক বয়স হতো, কিন্তু যদি কোনো অভিভাবক থাকতো, আমি কোনো প্রবলেমে পড়লে তাকে বলতে পারতাম আমার এই প্রবলেম হচ্ছে, বা আমার যদি কোনো রকমের কোনো সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, ফিলিংস ভাগ করতে পারতাম। আমিও যখন ভাগ করতে পারছি না, তখন আমিও কিন্তু ওই ডোরেমনকেই মনে হচ্ছে, ইস যদি ডোরেমন থাকতো, তাহলে আমারও যখন আজকের দিনে মনে হয় এ তো শিশু, এর তো মনে হবেই। একটিবার ভেবে দেখো, দিদার কাছে গেলে আসতে চায় না, ওই যে বললাম, তার মানে সে যেখানে আছে সেখানে বাবা মা বা ঠাকুমা ঠাকুরদা এই সকলে মিলে রয়েছে, এবং সেই জায়গাটাতে প্রতিনিয়ত অশান্তির জায়গা। তাহলে শিশু কোল চায়, শিশু আধার চায়, শিশু এমন একজনকে চায় যে তাকে ভালোবাসবে, তার ফিলিংস তাকে আদান প্রদান করবে, রূপকথার গল্প শোনাবে, রাজা রানীর গল্প শোনাবে, তার ইচ্ছে মতন তার প্রিয় খাবারগুলো রেঁধে খাওয়াবে, মোদ্দা কথা প্রচন্ড ভালোবাসবে। সেটা দিদার কোল সে খুঁজে পেয়েছে, আর অন্য কোথাও খুঁজে পাচ্ছে না। কেননা এর তো আমি দেখতে পাচ্ছি ঠাকুরদা ঠাকুমা সবাই রয়েছে, কিন্তু ঠাকুরদা ঠাকুমা বাবা মা সবাই যদি একে অপরের সাথে ঝগড়াঝাটি করে, অশান্তি করে, পারিবারিক অমর্যাদার সৃষ্টি হয় এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, সেখান থেকে ভালোবাসাকে কখনো সে খুঁজে পাবে না। সেই ভালোবাসার জন্য সে যখন দিদার কাছে যায়, দিদা নিশ্চয়ই তাকে সেরকম ভাবেই ভালোবাসে, প্রোটেকশনের যে জায়গাটা, প্রোটেক্ট করে এবং তার চাহিদাগুলোকে ফুলফিল করে। মনে রাখার প্রয়োজন আছে, সে একটা বাচ্চা, সে একটা শিশু, তাহলে তার চাহিদা আছে অনেক, কল্পনা আছে অনেক, আবেগ আছে অনেক। সেই জায়গাগুলোকে পরিপুষ্ট করার ভীষণ প্রয়োজন আছেই আছে। একদম খেতে চায় না, আমি এই ছকের মধ্যে যেটা লক্ষ্য করতে পারছি, সে একদম খেতে চায় না। মনে রাখার প্রয়োজন আছে যে এটা ডাক্তারেরা বলছে, আমি বলছি না। আমার অনেক স্টুডেন্ট ডাক্তার আছে, বা এমনি ডাক্তারদেরও আমি অনেক প্রোগ্রাম দেখি, সেখানে ডাক্তারেরা বলে যে আমি যখন আমার খিদে পাবে, এই প্রবণতাটা ভীষণ প্রয়োজন। আমরা এই যে সারাক্ষণ ধরে খাইয়ে দিলাম, খেয়ে রয়েছে, আবার খাইয়ে দিলাম, বমি করছে, হ্যাঁ, মুখ দিয়ে ফেনার মতন পরে, বমির মতন পরে, সে শিশু। সুতরাং আমি আবার বলছি যে এই যে একদম খেতে না চাওয়ার যে প্রবণতাটা, তার মানে তাকে সঠিক মতন কিন্তু তাকে কি করা হচ্ছে, তাকে অবজার্ভ করা হচ্ছে না। সে হয়তো দুপুর বেলায় খেয়েছে, খেয়ে দেখা যাচ্ছে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠেই তাকে আবার দেখা যাচ্ছে কিছু খেতে দেওয়া হচ্ছে, তার খিদে পাচ্ছে না। ফোর্সফুলি বা বাই ফোর্স শিশুদের কখনো কিন্তু খাওয়াতে নেই, আমি যতটুকু জানি ডাক্তারেরাই বলে।
তাহলে তাকে অবজার্ভ করার ভীষণ প্রয়োজন আছে। সে কি একদমই খেতে চাইছে না? আমি কিন্তু এই ছকের মধ্যে যেটা লক্ষ্য করতে পারছি তা নয়। আসলে মা যখন ফাঁকা হচ্ছে এখন খাইয়ে দিলাম, আবার দেখা যাচ্ছে ঘুম থেকে উঠেছে মা এখন ফাঁকা, এরপরে চুল বাঁধতে হবে, বাস তার আগে খাইয়ে দিই, ওরকম নয়। শিশুদেরকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে মানুষ করতে হয়। আমি ফাঁকা বলে এখন খাইয়ে দিই, আমার কাজটা আমি সম্পূর্ণ করে রেখে দিই তা নয়। খিদে পেলে অটোমেটিকলি খাবে, তাকে অল্প অল্প করে খাওয়াও। এবং সায়েন্সই বলছে যে 50% খাওয়ালে 50% ফাঁকা পেট থাকুক, তাকে জোর করে সে খাচ্ছে, খেলেই পুষ্টি হবে, নট নেসেসারি। তাহলে তাকে সঠিক নিয়ম মানবর্তিতা মেনে যদি তাকে খাওয়ানো হয় তাহলে দেখবে সে অল্প হলেও খাবে। আমার সময় অনুযায়ী তাকে খাইও না, তার কখন খিদে পাচ্ছে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জায়গাটাও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স আমি লক্ষ্য করতে পারছি। যখন একটা মানুষকে সঠিক মতন ভালোবাসা হয় না, একটা শিশুকে যখন ভালোবাসা হয় না, সে কিছু করলেই তার গায়ে হাত দেওয়া হয়, সে কিছু করলেই তাকে মারা হয়, এবং সে কিন্তু কানেক্ট করে যিনি আমাকে মারছেন তিনি আমাকে ভালোবাসেন না। হয়তো ভালোবাসেন, কিন্তু তবুও যখন আমি অল্প কিছু করলেই তাকে মারতে শুরু করলাম, শিশুর গায়ে হাত দেওয়া আমি একদম এটা মানে কি বলবো একটা শাস্তি বলে মনে করি। শিশুকে মেরে কখনো কিছু হয় না, শিশুকে বগলেই কিন্তু শিশুকে আন্ডার কন্ট্রোল করা যায়। আমি হাজার হাজার লক্ষ লক্ষ শিশুকে ডিল করি, আমি জানি। তাহলে যখনই একটা শিশু এই দিক থেকে ওই দিক করছে, ফ্যাক করে মারলাম, হয়তো আস্তে তার মতন করেই মারলাম, কিন্তু তার তো লাগছে, সে তো ভাবছে আমাকে মারছে। এর ফলে কি হয়ে যায়, তার মধ্যে যখন আমাকে কেউ ভালোবাসা না এই প্রবণতাটা যখন গ্রোন আপ করতে শুরু করে এবং সে যখন বিশ্বাস করতে শুরু করে, তখন কিন্তু অভিমানী হয়ে যায় ভীষণ। কিছু কিছু শিশু অল্পতেই তাদের চোখে জল চলে আসে, এই শিশুটিও কিন্তু তাদের মধ্যে একজন। অল্পতেই ঠোঁট ফোলায়, অল্পতেই সে কাঁদে, তার কারণই হচ্ছে তার ভেতরে কিন্তু অভিমান পুঞ্জীভূত হচ্ছে, তার ভেতরে কিন্তু আমাকে কেউ ভালোবাসে না, এই প্রবণতাটাকে সে বিশ্বাস করতে শুরু করছে। এই প্রবণতার ফলে অভিমান জন্ম নিচ্ছে তার শরীরের মধ্যে, মনের মধ্যে, বিশ্বাসের মধ্যে, দৃষ্টিভঙ্গির মধ্যে। এটা অত্যন্ত কিন্তু নেগেটিভ। তাই আমি যেটা লক্ষ্য করতে পারছি, একটু বগলেই কিন্তু তার চোখে জল চলে আসে, সে ঠোঁট ফোলায়। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক নয়, তাকে সঠিক মতন করে মানুষ করা কিন্তু হচ্ছে না। মোবাইল ফোবিয়া লক্ষ্য করা যাচ্ছে, এটা আমি পরিষ্কার আগেও বললাম। বা টেলিভিশন দেখতে সে পছন্দ করে, তার কারণটাই হচ্ছে তার কোনো সাথী নেই, তার কোনো বন্ধু নেই, খেলার সাথী নেই, সে তার মনের যে ভাব, তার ফিলিংস বহিঃপ্রকাশ করার মতন কেউ নেই। যখন কেউ থাকবে না তখন সে বারবার ধরে বললাম, ওই যে মোবাইলের যে কার্টুনের যে চরিত্রগুলো বা টেলিভিশনের ভেতরে কার্টুনের চরিত্রগুলোকেই সে বন্ধু ভাবতে শুরু করবে, সে কাছের মানুষ ভাবতে শুরু করবে। জিয়ান বলে একটা ক্যারেক্টার রয়েছে, তাকে সে দুষ্টু ছেলে বলে ভাবতে শুরু করবে, কেননা তার বন্ধু নমিতাকে সে সারাক্ষণ ধরে টর্চার করে। যারা যারা কার্টুন দেখো তারা তারা জানো। তাহলে এইটাও তার তার মনের মধ্যেই তার যে পৃথিবীটা, ছোট্ট পৃথিবীটা, সেখানে কিন্তু ভালো মানুষ খারাপ মানুষ সেখান থেকেই সে অ্যাডাপ্ট করবে। তার কারণ ঘরের মানুষরা কিন্তু তার খেলার সাথী নয়, তার ভালোবাসার সাথী নয়, ফিলিংস ভাগ করে নেবার সাথী নয়। বা তার যে চাহিদাটা বলতে গেলেই বাবা বা মা বা ঠাকুমা বা ঠাকুরদা মারবে, বকবে, গায়ে হাত দেবে, এই ভয়তে সে চাহিদাগুলোকে কখনো বহিঃপ্রকাশ করতে পারবে না। সবকিছু গিয়ে তখন পড়বে কিন্তু আমার মোবাইলের ভেতরের যে কার্টুনের যে চরিত্রগুলো বা টেলিভিশনের যে কার্টুনের চরিত্রগুলো, সেই জায়গায়। তাহলে এই রেকটিফিকেশন যদি না করা হয়, ঘর, চ্যারিটি বিগিনস এট হোম, এই ঘরকে যদি পরিশুদ্ধ না করা হয়, শিশুকে সঠিক মতন বেড়ে ওঠার মতন যদি বাসভূমি, বাসস্থান, পরিমণ্ডল, আবহাওয়া, অ্যাটমসফিয়ার ক্রিয়েট না করা হয়, তাহলে তার মনের মধ্যে অনেক অসন্তোষ, অভিমান, অবজ্ঞা বাসা বাঁধতে শুরু করে। সেটা পরবর্তীকালে কিন্তু মারাত্মক নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করে, মনের ক্ষেত্রে, দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে,
মানসিকতার ক্ষেত্রে। আমি এখানে ক্যালকুলেশন করা রয়েছে, এখানে আমি বলেইছি, এখানে এতক্ষণ ধরে বললামই যে বেড়ে ওঠায় তার মধ্যে মারাত্মক প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। শিশুটির আরেকটি জিনিস ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে, শনি এবং চন্দ্র, রবি এবং চন্দ্র 6 নম্বর ঘর, 12 নম্বর ঘরের বৃহস্পতি শনিকেও হিট করছে। কোল্ড অ্যান্ড কাফ, সর্দি কাশির একটা প্রবণতা, সারাক্ষণ করা, সারাক্ষণ ধরে কিন্তু সর্দি কাশির প্রবণতা, চট করে ঠান্ডা লেগে যাওয়া, এই প্রবণতাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 9 নম্বর ঘরে কেতু এবং শুক্রের অবস্থান, 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ, আর মঙ্গল এবং রাহু, আবার মঙ্গলের ঘরে কিন্তু শনি এবং শুক্রও বসে রয়েছে। ও ঘুমিয়ে আছে, তো ঘুমিয়ে আছে, হঠাৎ করে কেঁপে উঠবে, কেঁপে উঠে চিৎকার করতে শুরু করবে। তার মানে কতটা সে ইনসিকিওর। আমি যখন প্রেডিকশন করব, যখন প্রেডিকশনটা শুনবে, তখন তোমরা বলবে হ্যাঁ একদম ঠিক 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 ঠিক, এটা হবেই। এইটার কারণটাই হচ্ছে কতটা ইনসিকিওর লাইফ সে লিড করছে। কখনো ভালো মতন ভেবে দেখেছো? সে শুয়ে রয়েছে, শোয়ার মধ্যেই সে হঠাৎ করে দেখলো কেউ তাকে মারতে আসছে, কেউ তাকে বকছে, কেউ তাকে থাপ্পড় মারছে। অবচেতন মনেও সে যখন এইগুলো চিন্তা ভাবনা করে, তখন স্বপ্নের মধ্যে আসে এবং তখনই ভয়ে সে আর্তনাদ করে ওঠে, কেঁদে ওঠে। তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে যদি ঠিক করতে হয়, কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের চাইতেও সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা কি হচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে ঘরের পরিবেশটাকে ঠিক করার প্রয়োজন আছে। একটা শিশুর সবচেয়ে আপনজন হয় তার বাবা, তার মা। তারা দুজন দুজনের যখন শত্রু হয়ে যায়, দুজন দুজনের সাথে যখন রূঢ় ভাষায় কথা বলে, হ্যাঁ, যখন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা চোখ পাকিয়ে পাকিয়ে কথা বলে, তার ব্যাড এফেক্ট একটি শিশুর মধ্যে আসতে বাধ্য এবং বাধ্য। এর যা যা প্রবণতা বলছি, এই সমস্ত কিছুই কিন্তু তার বাবা মায়ের বা মানে গৃহগত পরিবেশের জন্যই আমি যেটা লক্ষ্য করতে পারছি। এ কিন্তু বিছানাতে পেচ্ছাপ করে ফেলে, বিছানাতে পায়খানাও করে ফেলে, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রাত্রিবেলায় দেখা গেল বিছানাতে ভোর রাত্রে পেচ্ছাপ করে ফেললো বা পায়খানা করে ফেললো, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। মূলত কি কারণ জানো তো? মা উঠো, সে তার আদু আদু ভাষায় বলবে আমার পটি পেয়েছে বা পায়খানা পেয়েছে। কাকে বলবে? কে তার মা? যদি বলতে যাই আমাকে এক্ষুনি মা 2 থাপ্পড় লাগিয়ে দিল হয়তো, বা ঘুমোবার আগে সে দেখেছে মায়ের সাথে বাবার মারপিট ঝাড়পিট হচ্ছে, তাই জন্য এই ফিলিংসটা বলতেই পারছে না, তাই জন্য ভয়তে সে সেখানেই পেচ্ছাপ করে দিচ্ছে, সেখানেই পায়খানা করে দিচ্ছে। এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার, এ কিন্তু বন্ধুদের সাথে দেখা গেল 2 দিন মিশলো, তো এটা ভালো মতন লক্ষ্য করবে। তারপরেই দেখা যাচ্ছে বন্ধুর সাথে ঝগড়াঝাটি হচ্ছে। যখন বন্ধুর সাথে ঝগড়াঝাটি হচ্ছে, সে তার মতন করেই দেখা যাচ্ছে বন্ধুকে মারধর করা শুরু করছে। বন্ধুও দেখা যাচ্ছে চড় থাপ্পড় দিচ্ছে, সেও চড় থাপ্পড় দিচ্ছে, যদিও দুজনেই শিশু। এই যে আমি কারোর সাথে মিশছি, এবার মেশার পরে যখনই আমার সাথে তার অ্যাডজাস্ট হচ্ছে না কোনো একটা কথাতে বা কোনো একটা কিছুতে, তখনই গায়ে হাত তোলা। এটা তো ঘর থেকে সে শিখেছে, এটা পরিপূর্ণভাবে সে ঘর থেকে শিখেছে। এটা বাইরে থেকে কেউ সে এত বাচ্চা যে সে মায়ের কোল থেকে শিখে আসেনি যে কিছু একটা হলো তারপরই চড়থাপ্পড় আরম্ভ করে দিলাম। তাহলে ঘরের পরিবেশ, আমি আবার বলছি, মূলত এর পরিবর্তনের জায়গা বা এর অ্যাকচুয়ালি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই হচ্ছে ঘরের পরিবেশটাকে ঠিক করা। এখন আমি যেটা লক্ষ্য করতে পারছি, বাবা এবং মায়ের মধ্যে মারাত্মক নেগেটিভ সিচুয়েশন শুধু শিশুর জন্য এখনো রয়েছে এইটুকুই যা। এবার তাদের পার্সোনাল প্রবলেম সেইগুলো নিয়ে আলোচনা করার কোনো অধিকার আমার নেই। তাহলে সেই জায়গাটা যদি সলভ না হয়, তাহলে শিশুটির এই প্রবণতা, কারোর বাবার ক্ষমতা নেই কোনো যোগ্য কোনো স্টোন বা স্যার সুমন্তজি চৌধুরী রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়েও এই নেগেটিভিটিকে কখনোই কিন্তু অফ করতে পারবে না। যেমন এর একটা প্রবণতা আছে অদ্ভুত, আমি শিশুদের সাইকোলজি খুব ভালো মতন বুঝি, যে এ হয়তো দেখা যাচ্ছে 4টে রুটি বা পরোটা তরকারি নিয়ে গেছে, হোয়াট এভার যাই নিয়ে যাক, খাবার ম্যাগি নিয়ে গেছে, হ্যান ত্যান যাই নিয়ে যাক, দেখা গেল যে তার হয়তো খিদেও পেয়ে রয়েছে, পুরোটাও হয়তো সে খেতে পারবে,
সে দেখা যাচ্ছে অর্ধেকটা কাউকে সে দিয়ে দিচ্ছে, এবং যাকে সে দিচ্ছে তাকে কিন্তু সে বন্ধু ভাবতে শুরু করেছে। সে যাতে তাকে ভালোবাসে, সে যাতে তার সাথে বন্ধুত্ব করে, এটা কিন্তু শিশুদের সাইকোলজি বলে। তাই জন্য ইমপ্রেস করার জন্য নে আমার টিফিনটা তুই খা, তুই আমার সাথে কথা বল, আমার বন্ধুত্ব। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে অন্যকে কেন দিয়ে দিয়েছিস বলে রাগ বা মারধর তার মা বাবা বা তার অভিভাবকেরা করে না। শিশুর মনটাকে বোঝার প্রয়োজন আছে, এটা আমিও পড়তাম। আমি তো বোধহয় ক্লাস 6-7 পর্যন্ত পড়েছি। কোনো একটা আমাদের সময় অত বান্ধবী ছিল না, ছেলেদের ছেলে বন্ধু। এবার কোনো বন্ধু আমার সাথে কথা বলছে না, আমাকে খেলাতে নিচ্ছে না, হ্যাঁ, তার বন্ধুত্ব চাই আমার, বা তার সাথে বন্ধুত্ব করলে পরে আমি দেখা যাচ্ছে দুর্গাপুজোতে ঘুরতে যেতে পারবো, বা 15ই আগস্ট দেখা যাচ্ছে যে আমরা ফুটবল খেলতে পারবো, টিমে নেবে। তাই জন্য এই এই যে 3টে লুচি নে তুই, দেখা যাচ্ছে আমার খিদে রয়েছে, মা দিয়েছে হয়তো 6টা লুচি, কিন্তু 3টে লুচি মিষ্টি আলুর তরকারি আমি দিয়ে দিতাম, এবং অদ্ভুত ভাবে তখন খুব সরলতা বিরাজ করতো। সেটা খাওয়ার পরেও কিন্তু সে তারপর মানে বন্ধু হয়ে গেলাম আমরা। এর ক্ষেত্রেও কিন্তু তাই, এখানে নেগেটিভ সিচুয়েশনই নেই। এইটা মানে হচ্ছে সে বন্ধুত্ব চায়, সে চায় যাকে সে খাওয়াচ্ছে সে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করুক। হ্যাঁ, এটাও কিন্তু সঙ্গ পাওয়ার জন্য। এই শিশুটি বেড়ে উঠছে একক ভাবে, একা হয়ে যাচ্ছে, সে সঙ্গ চায়, এবং হয়তো তার মধ্যেই সে নমিতাকে দেখছে, বা আমাদের কি বলে আমাদের ডোরেমনকে দেখছে, বা হোয়াটএভার ছোটা ভীমকে দেখছে। তার সাইকোলজি, তার সে চিন্তা ভাবনা করছে এ ঠিক ওরকম ধরনের, এ আমার বন্ধু হলে খুব ভালো হয়, এই মানসিকতা। সেটা ছেলে হোক মেয়ে হোক হোয়াটএভার যাই হোক, হ্যাঁ, নিজের জিনিস অন্যকে দিয়ে দেয়। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 6-9 কানেকশনের মধ্যে, বিকজ এইগুলো কিন্তু ইমপ্রেস করা, আমার বন্ধু হবি, আমি একা, আমার বন্ধু চাই। এবং তার মধ্যে সে নিশ্চয়ই তার যে রূপকথার যে মানে যে যে জগৎটা রয়েছে, সেখানে যারা বিচরণ করে তাদের মতন কাউকে খুঁজে পেয়েছে, যাকে বন্ধু বলে মানতে ইচ্ছা করছে, হ্যাঁ, কাছের মানুষ বলে মনে করতে ইচ্ছে করছে, একসাথে থাকতে ইচ্ছে করছে। তাই জন্যই সে তাদেরকে কিন্তু ইমপ্রেস করছে। এখানে কিন্তু কখনো কোনো ক্রোধ রাগের জায়গা নেই। এখানে তার জন্য টর্চার করা বা তার জন্য চড়থাপ্পড় মারা বা গালমন্দ দেওয়া বা কিস্তি মারার কোনো প্রয়োজন নেই। শিশুর এই ভাবনাটাকে বোঝা ভীষণ প্রয়োজন। আজকালকার দিনের সবচেয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স কি হয়ে গেছে, যে আমি বাবা তো হয়ে গেলাম বা আমি মা তো হয়ে গেলাম, কিন্তু আমি মানসিকভাবে মা হওয়ার জন্য তৈরি নয়, মানসিকভাবে বাবা হওয়ার জন্য তৈরি নয়, মানসিকভাবে শিশুকে লালন পালন করে বড় করার জন্য তৈরি নয়। এবং যখন তৈরি হব না, তখন তাদের ফিলিংসটা, শিশুদের ফিলিংস কিন্তু আমি বুঝতে পারবো না কেমন। আর পড়াশোনাতে মনোনিবেশ না করার যে প্রবণতা রয়েছে, এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়, প্রত্যেকের ক্ষেত্রে হয়, প্রত্যেকের ক্ষেত্রে। আমি বিশ্বাস করি না, হয়তো দেখা গেল মানে কি বলবো, মানে 500 জনে একজন ওরকম হলো, পড়াশোনার চাইতে একটা ইলিউশনের জগৎ, একদম সে বাচ্চা, একদম বাচ্চা। পড়াশোনার জায়গাটা ওরকম ভাবে এখন দেখাই উচিত নয়। এখন তাকে তার ভেতরটাকে স্ট্রং করা, তার মানসিকতা, তার মনোভাব এবং তার ইলিউশন, তার আবেগকে মূল্য দেওয়া, দাম দেওয়া, হ্যাঁ, তার যে চিন্তাধারাটাকে মূল্য দেওয়া। সে যে রূপকথার জগৎটাকে তৈরি করেছে, সেই জগৎটাকে তার পিতা মাতা কোথায় আগলে রাখবে, সেই জগতের মধ্যেই তাকে রাখবে। আস্তে 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 মনের বিকাশ হবে, অটোমেটিকলি পড়াশোনায় মনোযোগ বসবে। এখন সে ওই মেঘ দেখে রবীন্দ্রনাথ ভাববে, রবীন্দ্রনাথ, সে হয়তো বলা হয়েছে এই দেখো ইনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার কবিতা পড়েছে, ইনি হচ্ছেন বিদ্যাসাগর, ইনি হচ্ছেন রাজা রামমোহন রায়, হ্যাঁ, বাবা মা ঠাম্মা ঠাম্মি হোয়াটএভার যারা যারা রয়েছে, মানে দিদা, হ্যাঁ, ঠাকুরদা, সবকে কিন্তু সে কিন্তু গাছের সাথে কথা বলবে। আমি যেমন ছোটবেলায় আমার বন্ধু ছিল অর্জুন গাছ, তার সাথে কথা বলতাম। এই ফিলিংসকে তুমি যদি মূল্য না দিতে পারো, এই ফিলিংস এর দাম যদি না দিতে পারো, তাহলে একটা শিশুর গ্রোন আপ বা একটা শিশুর বেড়ে ওঠার জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
বুঝতে পেরেছো? এই যে আমি আবার বলছি, এর যেমন এই যে শুক্র, শনি এবং মঙ্গলের ব্যাড রিফ্লেকশন, হ্যাঁ, ইয়ার লস হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পরবর্তীকালে, উচ্চশিক্ষায় বাধা হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, 3 নম্বর ঘরে রাহু থাকলে কি হয়ে যায়, আমার মানসিকতা মনোভাবের জায়গাটায় আবার বলছি অনিয়ন্ত্রিত হয়ে যায়। এখন আমি তোমাকে বলতেই পারতাম যে ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো, কিন্তু ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না যদি না তার যে বাসভূমিটাকে ঠিক করা হয়, যাদের কাছে সে লালন পালন করছে তাদের সম্পর্কটাকে যদি ঠিক না করা হয়। হ্যাঁ, গৃহের মধ্যে যদি ভালোবাসা না আসে, গৃহের মধ্যে যদি শ্রদ্ধা না থাকে, এবং তার পিতা মাতা ঠাম্মা ঠাকুমা ঠাকুরদা এরা যদি তাকে তার ফিলিংসটাকে উপলব্ধি না করে, ফিলিংসটাকে যদি মূল্য না দেয়, তাহলে যতই তুমি এর গ্রহের নেগেটিভিটিকে অফ করা তো ভীষণ প্রয়োজন, কিন্তু তার আগে প্রয়োজন ঘরটাকে ঠিক করা। আগে ঘরটাকে ঠিক করতে হবে, তবে না ঘরটাকে ঠিক না করে যতই আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করি, তার মা হয়তো রেমিডি অ্যাপ্লাই করলো, কিন্তু রেমিডি অ্যাপ্লাই করার পরেও দেখা যাচ্ছে বাবা মাকে ধরে মারছে, মা বাবাকে ধরে মারছে, বা সারাক্ষণ চিৎকার চেঁচামেচি চলছে, কান্নাকাটি চলছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে খাবার বন্ধ, রান্না করা বন্ধ, যে সিচুয়েশন গুলো আমি সাধারণত দেখে এসছি, হাজার হাজার লক্ষ লক্ষ প্রেডিকশন আমি করেছি। সুতরাং সেরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে সেই যদি যায়, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম, তাহলেও তার পরিপূর্ণ বিকাশ হওয়া সম্ভব নয়, নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করা সম্ভব নয়। শিশুটা এখন এতটাই শিশু যে হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট করবে, আমি তাকে সঠিক মতন যে ভিটামিন ইনপুট করব মানসিক দৈহিক, সেটাও সম্ভব নয়। এই কারণের জন্যই কিন্তু আমি বলি যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর আমার কাছে স্যারেন্ডার করাটা ভীষণ প্রয়োজন, এবং আমার সাথে কানেকশন রাখাটা ভীষণ প্রয়োজন। ঠিক এই কারণের জন্যই আমি হরমোনাল যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে তো অফ করলাম, কিন্তু তারপর এই যে তাদের যে আচরণ, তাদের যে প্রতিবন্ধকতা, তাদের যে না বলা কথা, তাদের যে যন্ত্রণা কষ্ট, এইগুলোর জন্য, এইগুলোকে সপার জন্য একটা মানুষের প্রয়োজন। এবং তিনি যদি তার পিতৃতুল্য হয়, গুরু বা মাতৃতুল্য হতে পারে, গুরুমাও হতে পারে, টিচার পথপ্রদর্শক হয়, এবং প্রপার গাইডেন্সের প্রয়োজন। তোমার এই অবস্থান, তুমি এইভাবে কাজ করো, তবেই কিন্তু আলটিমেট সফলতার জায়গাটা আসে। দুই দিক দিয়ে সফলতার জায়গা আসে, কেবল রেমিডি অ্যাপ্লাই করলেই তাই জন্য সফল হওয়া যায় না। সফলতার জন্য উপযুক্ত হলাম হরমোনাল দিক দিয়ে, কিন্তু ততক্ষণ আমি সফল হতে পারবো না যতক্ষণ এই বাবা মায়ের মধ্যে যে মারাত্মক ঝগড়াঝাটি। এবার এর ছকের মধ্যে দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেপারেশন হলো বলে, ডিভোর্স হলো বলে, তাহলে এই জায়গাটা যদি হয়ে যায়, তখন শিশু মন সেটাকে নিতে পারবে? সেই যদি দেখে আমি তো দিদুর কাছে চলে গেলাম, দিদার কাছে চলে গেলাম, দিদা আমাকে ভালোবাসছে সব ঠিক, কিন্তু আমি আর বাবা বলে ডাকতে পারছি না। হ্যাঁ, বাবাকে আমি আর খুঁজে পাচ্ছি না, বাবা হয়তো 3 মাসে একবার করে এমনি দেখা দিয়ে যাচ্ছে, বা সেক্ষেত্রে মাও হয়তো দেখা যায় না, দেখা দেবো না, বারণ করছে। তাহলে তার মনের অবস্থানটা কি হবে? তাহলে সেক্ষেত্রে এই সিচুয়েশনটাকে আন্ডার কন্ট্রোল করে তারপর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা প্রয়োজন। আর যেভাবে তার পিতামাতাকে বলছি, যেভাবে তোমরা চলছো, তাতে ভবিষ্যতে এর পড়াশোনায় বাধা হয়ে যাবার জায়গা, ইয়ার লস হয়ে যাবার জায়গা। ইয়ার লস মানে পড়াশোনায় খারাপ বলে ফেল করলো তা নয়, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার জায়গা, বিশেষ করে মানসিকতা মনোভাবের জায়গা অত্যন্ত ডিক্রিজ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার জোর করে তো আর একটা সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না, তাই জন্য সম্পর্ককে কিভাবে টেকাবার জন্য কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, বা এই সম্পর্কটা কেন গিটটা আলগা হয়ে গেল, যার জন্য পিতা মাতাকে সহ্য করতে পারছে না, মাতা পিতাকে সহ্য করতে পারছে না, তার জন্য তৃতীয় মানুষের প্রবেশের জায়গাও আমি লক্ষ্য করতে পারছি। সেইগুলোকে বরঞ্চ একজন অ্যাস্ট্রোলজারের দ্বারা প্রেডিকশন করে নেগেটিভিটিটাকে অফ করা প্রয়োজন। তারপর এর নেগেটিভিটিটাকে অফ করতে হবে, তা না হলে যতই নেগেটিভিটি অফ করা হোক, আলটিমেট কিন্তু তার বেড়ে ওঠায় প্রবলেম থাকলে সে যে নেগেটিভিটি থেকে ওভারকাম করে কখনোই সে আসতে পারবে না। আমি তোমাদের নিয়ে অনেক কিছু বলতে পারতাম, তার বাবা মাকে নিয়ে, কিন্তু বললাম না।
অনেক দোষ আমি তোমাদের মধ্যে লক্ষ্য করতে পারছি। এর বেশি আর কিছুই বললাম না, বাদ বাকিটা তোমাদের উপরই ছেড়ে দিলাম। সন্তান কি নিয়ে যদি আর কিছু, আমার মনে হয় না আর কিছু বলার থাকবে বলে। আমি যেগুলো বললাম একটাও তুমি বলনি, প্রত্যেকটা আমি বললাম, এবং আমি জানি যখনই শুনবে তখন বলবে ঠিক ঠিক এইটাই হচ্ছে, এইটাই হচ্ছে। তাহলে আলটিমেট সমস্যাটা কিন্তু পরিবারের মধ্যে। শিশুটার নেগেটিভিটিটা তো অফ করার প্রয়োজন আছেই, এখন অফ করলে সবচেয়ে ভালো। কিন্তু তার আগে আমার পরিবেশটাকে যদি আমি ঠিক না করি, পরিমণ্ডলটাকে যদি ঠিক না করি, সম্পর্কটাকে যদি সুস্থ না করি, তাহলে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই অর্থ খরচ ছাড়া আর কিছু নয়। এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে, তার মাকে বলছি প্রেডিকশনটি শোনা 24 ঘন্টার মধ্যে অবশ্যই 9903136903 তে হোয়াটসঅ্যাপ করবে, আমি হোয়াটসঅ্যাপ মারফতই তার উত্তর দেব। একদম যেতে যেতে শুধু এটুকুই বলবো, যারা অসুস্থ, কোনো অসুখ নিয়ে কখনো কোনো মতেই কিন্তু অনলাইনে প্রেডিকশন করাবেন না বা আমার চেম্বারে আসবেন না। যারা যারা আমাকে দিয়ে অনলাইনে প্রেডিকশন করাবেন বা আমার চেম্বারে আসবেন, তারা অবশ্যই মাথায় রাখবেন যে বিশেষ করে আমার চেম্বারে যারা যারা আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন, স্টোন পরে আমার চেম্বারে প্রবেশ নিষেধ। আর আপনাকে তো আমি কোনোদিন দেখিনি না, আমি ওই সব অ্যাস্ট্রোলজি আমি সব প্রোগ্রাম দেখি না। এরকম কখনোই যদি আমার প্রোগ্রাম না দেখেন তাহলে কখনোই আমার চেম্বারে আসবেন না, কারণ আমার নিয়মের মধ্যেই পড়ে স্টোন পরে এলে আর অসুস্থতা নিয়ে এলে আর আর আমি তো আপনাকে চিনি না এই মানসিকতা নিয়ে এলে আমি তৎক্ষণাৎ তাকে চেম্বার থেকে বাইরে বের করে দিই। আমি কোনো রকমের কোনো আর্গুমেন্টেও যেতে চাইছি না, কোনো খিস্তি খেউরও মারতে চাইছি না। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। শুধু আমার কাছে আসতে গেলে আমার যে নিয়ম রয়েছে সেটাকে ফলো করে আসবেন। আজকের মতন এটুকুই, নমস্কার।